জায়ানের বউ আরাবি মারা গিয়েছে। স্ত্রী মরে যাওয়ার শোকে সে বাড়িঘর ছেড়ে চলে গিয়েছে। অপর পাশের ব্যক্তি কথা শুনে যেন আরো রেগে গেল। হিংসাত্মক কণ্ঠে বলল, জায়ানের স্ত্রী কিভাবে মারা গেল? হোয়াট দ্য হেল? এসব কথা আমার কাছে কেন পৌঁছায়নি? সুহানার এমন একটা মুহূর্ত হাসলো, মনে মনে বলল, তুমি যতই পাওয়ারফুল হও না কেন, আমিও কোনো অংশে কম না। এই কয়েকটা বছরে আমিও অনেক কিছু হাসিল করেছি। আমার জন্যে কাজ করার মানুষের অভাব নেই। টাকা হলে সব পাওয়া যায়। এই যে তুমি এসব বিষয়ে কিছুই জানোনি, কারণ আমি তোমায় জানতে দেইনি। আজ তোমার সাহায্য শুধু এই জায়ানের কারণে নিচ্ছি। ইন্টারন্যাশনালভাবে তোমার যোগাযোগ ব্যবস্থা অনেক ভালো। আফটার অল সিঙ্গাপুরের একজন নামকরা মাফিয়া তুমি। মনের কথা মনেই রাখলো। কণ্ঠে খানিকটা দুঃখের আঁচ এনে বলে উঠল, প্লিজ, তোমার তো অনেক ক্ষমতা। আমার ছেলেটাকে খুঁজে বের করে দাও। অজ্ঞাত লোকটি চিবিয়ে চিবিয়ে বলল, কুমিরের কান্না বন্ধ কর। আমি স্পষ্ট বুঝতে পেরেছি জায়ানের স্ত্রীকে মারার পেছনে তোর হাত আছে। আমি ঘাসে মুখ দিয়ে চলি না, সুহানা। বাহ, তোমার মুখে আমার নামটা শুনতে এখনো সেই আগের মতোই লাগে। একদম ন্যাকা সাজবি না। আমি তোকে খুন করে ফেলবো। অনেক ছাড় দিয়েছি তোকে আর রাশেদকে। তোদের কুকুরটি জেনেও আমি চুপ করে থেকেছি এতগুলো বছর। সুহানা সাক্ষাৎ বাঁকা হাসলো, বলল, তোমার সাথী ডার্লিং যে আমার কাছে বন্দি। তুমি আমাকে কিছু করবে মানে তোমার সাথীও ওখানে শেষ। বড্ড পস্তাবি সুহানা, অনেক বড় ভুল করেছিস তুই। আহা, তুমি আমায় কেন ভালোবাসলে না? সবাই কেন ওই সাথীকে নিয়ে এত আহ্লাদ করে? আমি জাস্ট নিতে পারি না। বুড়ো হয়ে গিয়েছ, তাও কেন এখনো সাথীকে ভুলোনি তুমি? আমার মাঝে কিসের এত কমতি ছিল বলতে পারো? আমায় কেন ভালোবাসলে না? সুহানার চোখে অশ্রু জমলো। এই একটা লোককে ভালোবেসে সুহানা কতটা নিচে নেমে এসেছে। তবে সুহানা চোখের অশ্রুকে পাত্তা দিল না, দ্রুততা মুছে ফেলল। এদিকে অজ্ঞাত লোকটি সুহানার কথাকে তাচ্ছিল্য করে বলে, ভালোবাসা কি তা তুই এখনো জানিসই না সোহানা। তাই তো দেখ, আজ তোকে ভালোবেসে এমন একটা মানুষও নেই। তোকে কেউ ভালোবাসবে না সোহানা, কারণ ভালোবাসা পেতে হলে আগে অন্যকে ভালোবাসতে হয়। আমি না হয় কাউকে ভালোবাসিনি, তাই কারো ভালোবাসা পাইনি। তুমি তো সবাইকে ভালোবেসেছ, তাহলে আজ তোমায় কেন কেউ ভালোবাসে না? সুহানার কথাটা শুনতেই ব্যক্তিটি চুপ হয়ে গেল। সুহানা হাহা করে হেসে বলে, কি জায়গা মতো তীর ছুঁড়েছ তো? জাস্ট শাট আপ। হুঙ্কার শুনে সুহানার যেন কলিজার পানি শুকিয়ে গেল। এতক্ষণ অনেক সাহস নিয়ে এতগুলো কথা বলেছে, কিন্তু এখন যেই ধমক ছুড়ল তাতে যেন সব সাহস আকাশে উড়ে গিয়েছে। তবে ভয়কে জয় করতে হবে। জায়ানকে খোঁজার জন্য তাকে সাহসী হতে হবে। সুহানা দীর্ঘশ্বাস ফেলে বলল, কি জায়গা মতো তীর ছুঁড়েছি তো? এত কথা বাড়িয়ে লাভ নেই। শুধু এটুকু বলবো, জায়ানকে খুঁজে বের করে দাও। সাথী কিন্তু এখনো আমার হাতে। এইটুকু বলেই কল কেটে দিল সুহানা। জায়গা মতো খবরটা তো পৌঁছে দিল, এবার যে করেই হোক জায়ানকে ফিরিয়ে আনতেই হবে। সুহানার সাথে কথা বলা শেষ হলেই মুঠো ফোনটা সজোরে ছুঁড়ে মারল অজ্ঞাত ব্যক্তিটি। ক্রোধে যেন তার শরীর জ্বলে যাচ্ছে। এতগুলো বছর হয়ে গিয়েছে, সাথীর যেন কোনো ক্ষতি না হয়, এই কারণে জঘন্য মহিলাটাকে সহ্য করতে হচ্ছে ওকে। ব্যক্তিটি চিৎকার করে উঠল। স্টিভ, স্টিভ। স্টিভ নামের ছেলেটি চিৎকার শুনে দ্রুত চলে আসলো। এসেই ভয়ে ভয়ে বলে উঠল, ইয়েস বস। কন্ট্যাক্ট আদার ইন্টারন্যাশনাল মাফিয়াস and tells them to find the boy named Safwan Jayan Shakhawat by all means. স্টিভ নামের ছেলেটি বসের কথা মতো চলে গেল। অজ্ঞাত ব্যক্তিটি এবার নিজেও গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল। সোজা চলে গেল নাইট ক্লাবে। সেখানে গিয়ে বিরতিহীন একের পর এক মদ পান করতে লাগলো। এতগুলো বছরের কষ্ট যে না আজ একসাথে জেগে উঠে বড্ড জখম করছে ওর হৃদয়। কি করেছিল? শুধু ভালোই তো বেসেছিল। ভালোবাসা তো অপরাধ না। জোর করে কখনো তো ভালোবাসা আদায় করতে চায়নিও। দূর থেকে ভালোবাসার মানুষটাকে সুখে দেখে নিজেও সুখে ছিল, কিন্তু হঠাৎ এক দমকা হাওয়ায় সব এলোমেলো হয়ে যায়। এত আদরে ছিল, কিন্তু এক নিমিষে যেন সবার চোখের কাঁটা হয়ে যায়। কেউ বিশ্বাসই করেনি ওর কথা, কিন্তু তিনিও পেরে ওঠেননি। সবাই ওকে ময়লা আবর্জনার মতো
ছুঁড়ে ফেলে দিয়েছিল, কিন্তু আসল দোষী যারা তারা দিব্যি ভালো আছে। ব্যক্তিটি সম্পূর্ণ 2 বোতল মদ শেষ করেছে। আশ্চর্য, নেশা কেন হচ্ছে না? আবারও আরেক বোতল মদ দিতে বলল ওয়েটারকে। ওয়েটার দিতেই সেটা খেয়ে নেয়ও, কিন্তু তার আগে কেউ এসে ওর হাত ধরে ফেলে। ব্যক্তিটি বিরক্ত হয়ে তাকায়, চেনা মুখটা দেখে অসহ্য কণ্ঠে বলল, নাজিম, ভালো লাগছে না, বোতলটা ছাড়। নাজিম এইবার ওর পাশে এসে বলল, বন্ধুর জন্য বড্ড কষ্ট লাগছে। নাজিম বলল, আর কত নিজেকে এভাবে কষ্ট দিবি দিহান? এতগুলো বছর অতিবাহিত হয়েছে, তুই আজও মুভ অন করতে পারলি না? এভাবে নিজের জীবনটা শেষ করে দিলি? তোর হার্ট দুর্বল, ডক্টর তোকে এসব খেতে মানা করেছে, তাও কেন এসব খাচ্ছিস? একজনকে ভালোবেসে গোটা জীবনটা শেষ করে দিলি। এত করে বললাম একটা বিয়ে কর, সব ঠিক হয়ে যাবে, তুই তাও করলি না। জীবনসঙ্গী ছাড়া এভাবে এতগুলো বছর কাটিয়ে দিলি, তিলে তিলে নিজেকে শেষ করলি। দিহান দুঃখ ভরা হাসি হাসল। নাজিমের কাঁধে মাথা রেখে মাতাল কণ্ঠে বলল, একটা কথা কি জানিস, পৃথিবীতে অনেকেই আছে যারা একতরফা ভালোবেসে নিজের বুকে লুকিয়ে হাজারো কষ্ট সহ্য করে বেঁচে থাকে, তার মধ্যে আমি একজন। তাই বলে এইভাবে একবার বিয়ে করেই না হয় দেখতি দ্বিতীয়বারও ভালোবাসা যায় দিহান? দিহান অদ্ভুতভাবে তাকালো, বলল, কিন্তু আমি তো দ্বিতীয়বার ভালোবাসতে চাই না নাজিম। এই এক জন্মে যাকে ভালোবেসেছি, যাকে হৃদয়ে ঠাঁই দিয়েছি, সেই একই হৃদয়ে আরেকজনকে কিভাবে যায় তুই বলতে পারিস? আমি তো পারিনি। এই হৃদয়ে অন্য কাউকে জায়গা দেওয়ার মানে আছে এই আমার আমিকে মেরে ফেলা? এর থেকে বেশি ভালো হয়েছে ওকে ভালোবেসে ও স্মৃতি আঁকড়ে ধরে আমি দিব্যি ভালো আছি। নাজিম মায়া নিয়ে তাকালো দিহানের দিকে, উদাস কণ্ঠে বলল, তা তো দেখতেই পারছি কতটা ভালো আছিস। দিহান গা কাঁপিয়ে হাসলো। চোখ বন্ধ হয়ে আসছে ওর, টেনে টেনে চোখের পাতা খোলার চেষ্টা করছে ও। দিহান কেমন জড়িয়ে আসা কণ্ঠে বলল, অনেকের জীবনে বারবার ভালোবাসা আসে হয়তো, কিন্তু আমার জীবনে ভালোবাসা একবারই এসেছে, এবং এইটার আমার প্রথম ও শেষ ভালোবাসা। একতরফা হলেও তাকে আমি আর কাউকে মনে জায়গা দিতে পারিনি, আর পারবও না। কাহিনী শুরু অনেক বছর আগে। সাথী বেগম সেই যে তার মামাতো ভাই সাইমের সাথে নবীন বরণে গিয়েছিল, সেখানে নিহান সাহেব সাথী বেগমের প্রেমে পড়েছিলেন। সাথী বেগম যে খুব রূপবতী ছিলেন, তবে সেদিন নিহান সাহেব একা প্রেমে পড়েন। সাথী বেগমকে এক দেখায় ভালোবেসে ফেলেন দিহান সাহেবও। নিহান আর দিহান সাহেব হলেন যমজ 2 ভাই। নিহান 3 মিনিটের বড়। দিহানের থেকে 2 ভাই যেন 2 ভাইয়ের প্রাণ, একে অপরের জন্য সব করতে পারবে। দুজনের চেহারা যেমন এক, তাদের সব পছন্দ একরকম। সব মানে সব, তবে পার্থক্য একটাই ছিল তাদের মাঝে। নিহানের চোখের মনি হালকা নীল রঙের মতো, যেটা সে তাদের মায়ের কাছ থেকে পেয়েছে, আর দিহানের চোখের মনি বাদামি রঙের। শেষে ভালোবাসার মানুষটাও এক হয়ে গিয়েছিল। দিহান নিজের ভালোবাসার কথা আর বলতে পারেনি কাউকে, কারণ তার বড় ভাই যে সাথী বেগমকে ভালোবেসে পুরো পাগল প্রায় হয়ে গিয়েছিল। তাই নিজের ভালোবাসা প্রকাশ করতে ব্যর্থ হয় দিহান। মনের মাঝে অজস্র পাথর দিয়ে নিজের ভালোবাসাকে ধামাচাপা দিয়ে দিয়েছিল সেদিন। হাসজ্জ্বল দিহান আস্তে আস্তে মুচ্ছা যেতে লাগলো। সবসময় মন মরা হয়ে থাকতো। নাজিম তখন প্রাণপ্রিয় বন্ধুর এহেন দশা লক্ষ্য করে। নাজিম কিন্তু নিহান আর দিহান দুজনেরই বেস্ট ফ্রেন্ড ছিল। এদিকে নাজিমের জোরাজুরিতে দিহান ওকে সবটা খুলে বলতে বাধ্য হয়। সব শুনে নাজিম স্তব্ধ হয়ে যায়। শেষমেশ 2 ভাই একই মানুষকে ভালোবাসলো। নাজিম কিয়ৎক্ষণ অনেক ভাবলো। পরপর নাজিম দিহানকে জানায়, যেহেতু ভালোবাসে সাথীকে দুজনেই, তবে সাথী তো আর কাউকে ভালোবাসে কিনা এটা তো তারা জানে না। তাই নাজিম বলে যে দিহান ওর ভালোবাসার কথা সাথীকে জানায়। মানলে তো অনেক ভালো, আর না মানলে করার কিছু নেই। তবে মনে তো আফসোস থাকবে না যে দিহান ওর ভালোবাসাকে অর্জন করার জন্য কিছু করেনি। সব শুনে দিহান ভাবনায় পড়ে যায়, কি করবে না কি করবে। পাক্কা একটা দিন ভাবে দিহান। পরপর নাজিমের কথাটাই মেনে নেয়। সাথীর সাথে অনেক কষ্টে যোগাযোগ করে দিহান। তারপর সাথীকে নিজের মনের কথা জানায়। এদিকে সাথীর মনে মনে নিহানকেই পছন্দ করে ফেলেছিল। চাপা স্বভাবের হয় মেয়েটা, মুখ ফুটে কিছু বলতে পারেনি। তবে দিহান সাহেবের ভালোবাসা সাথী গ্রহণ করেনি। মেয়েটা আমতা আমতা করে অনেকক্ষণ কি বলবে খুঁজে পাচ্ছিল না। দিহান বুঝে গিয়েছিল সাথী বেগম কি বলবে, তাই আর জোর করেনি। ব্যথিত হৃদয় নিয়ে ফিরে গিয়েছিল। এরপর কয়েকদিন পরেই সাথীর সাথে নিহানের বিয়ে ঠিক হয়। হৃদয়ে তীব্র যন্ত্রণা নিয়েও দিহান বড় ভাই আর ভালোবাসার মানুষটার সুখের জন্য সব মেনে নেয়, হাসি মুখেই সব করে। এদিকে সাথী বেজায় অস্বস্তিতে পড়ে যায়। দিহানের সাথে দেখা হলে তিনি গুটিয়ে ফেলেন নিজেকে, মন ছোট করে বসে থাকে। এভাবে বিয়েটাও হয়ে যায়।
দিহান সাথীর অস্বস্তি বুঝতে পেরে ট্রান্সফার হয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চলে যান। তিনি দূরে থাকলে সাথী আর নিহান ভালোভাবে সংসার করতে পারবেন, তাই এই কাজ করা। তিনি খুব কম বাড়িতে আসতেন, বছরে 2 বার আসতেন, সেটা শুধু ঈদের সময়। এভাবে বাড়িতে আসা কমিয়ে দেওয়ায় ওদের মা খুব কান্নাকাটি করতেন, তবে কিছু করার নেই। সবার ভালো ও দূরে থাকলে। একদিন ঈদের সময় বাড়িতে আসেন দিহান। তখন সুহানা বোনের বাসায় বেড়াতে এসেছিলেন। সুহানা আবার দিহানকে ভালোবেসে ফেলেছিলেন। নিহানার সাথীর বিয়ের সময় দেখে এইবার সুযোগ পেয়ে দিহানকে ভালোবাসার কথা বলে দিহান প্রত্যাখ্যান করে দেয় সুহানাকে। এতে ক্ষেপে যান সুহানা। এভাবে কয়েকটা দিন যায়। দিহান ফিরে যাবার সিদ্ধান্ত নেয়, তবে ওর মায়ের কান্নাকাটি শুরু হয়ে যায় আর কয়েকটা দিন থেকে যেতে বলেন। মায়ের এমন আহাজারি শুনে থেকে যেতে বাধ্য হন, তবে প্রতিটা দিন দিহান আর সাথীর অস্বস্তিতে কাটতো। ব্যাপারটা লক্ষ্য করে সুহানা। ওর মনে আগে থেকে একটু ক্ষোভ ছিল। ও গোয়েন্দাগিরি করে বুঝতে পারে দিহানও সাথীকে ভালোবাসে। শয়তানি বুদ্ধি চাপে সুহানার মাথায়। ও এমন সব কাণ্ড করতো যাতে সাথী আর দিহানের বেশি বেশি দেখা হয়ে যাক। এভাবে সাথী বেগমের অস্বস্তি বাড়তে থাকে। দিহান নিজেও একটা মহা মুশকিলে পড়ে যায়। তাই একদিন সিদ্ধান্ত নেয় সাথীর সাথে আলাদা কথা বলবে, ওকে সবটা বুঝিয়ে বলবে। যেহেতু ওরা এখন একটা পরিবার, এই কারণে এইভাবে তো বেঁচে থাকা যায় না। সব দোনোমনো কাটিয়ে অতীত ভুলে গিয়ে সুন্দর একটা ভাবি আর দেবরের সম্পর্ক যেন তৈরি হয় ওদের মাঝে। এটাই চাইছিল দিহান, তবে এটাই যে ওর সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত ছিল সেটাও জানতো না। সাথী বেগম তখন রুমে কাজ করছিল। এমন সময় দিহান রুমে যায়। দিহান কোনো খারাপ উদ্দেশ্যে যায়নি। দিহান সাথীকে বোঝায় যে এভাবে চললে তো হয় না। একই বাড়িতে থেকে এভাবে দুজন দুজনকে ইগনোর করে চলতে পারে না। আগে যা হয়েছিল তা যেন সাথী ভুলে যায়। সব ভুলে গিয়ে সুন্দরভাবে একটা পরিবার হয়ে ওরা থাকে। সাথী বেগম চাপা স্বভাবের মেয়ে, তারপরেও দিহানের কথাগুলো শুনে ওর ভালো লাগে। ভাবে হ্যাঁ, দিহান তো ঠিকই বলেছে। এভাবে অস্বস্তিতে বেঁচে না থেকে ভাবি দেবরের সম্পর্কটা আর 5টা সম্পর্কের মতো গড়ে তোলার চেষ্টা তো করতে পারে ওরা, তাই না? এভাবে দিহান জানায় ওরা বন্ধু হয়ে থাকবে। সাথীও খুশি হয়। এভাবে দুজনের মাঝে বেশ ভালো সম্পর্ক হয়। সাথী বেগম এত সহজে স্বাভাবিক হতে পারেনি। দিহান আস্তে আস্তে সাথী বেগমকে বুঝিয়ে শুনিয়ে স্বাভাবিক করে ওকে। এসব দেখে সুহানা তো বেজায় খেপে যায়। এমনিতেই ও সাথীকে হিংসা করে। সাথীর এত বড় বাড়িতে বিয়ে হয়েছে, আবারও যাকে ভালোবাসে তার সাথেও সাথীর এত ভালো একটা সম্পর্ক। এসব একদমই মেনে নিতে পারে না সাথী। একদিন ছাদে বসে সুহানা আর সাথী আড্ডা দিচ্ছিল। বাড়িতে তখন কেউ ছিল না, শুধু সার্ভেন্টরা বাদে, শুধু সাথী আর সুহানা বাদে। সাথী বেগম একা হাতে রান্না বান্না করছিলেন। হঠাৎ সাথী বেগমের মাথা ঘুরে ওঠে, সে পড়ে যেতে নেয়। এমন সময় দিহান এসে সাথীকে আগলে ধরে, সাথীকে কোলে তুলে রুমে নিয়ে আসে। সাথীর চোখে মুখে পানি ছিটা দেয়, কিন্তু তাতেও হুঁশ আসে না সাথীর। ঘাবড়ে যায় দিহান। কি করবে ভেবে পাচ্ছিল না। এক নাগারে পানি ছিটা দিয়ে ডাকতে থাকে সাথীকে। হুঁশ ফিরে আসে সাথীর। দিহান যেন স্বস্তি পায়। সাথীকে জিজ্ঞাসা করে কি হয়েছিল। সাথী নিজেও বুঝতে পারেনি কি হয়েছে। দিহান সাথীকে বিশ্রাম করতে বলে সাথীর জন্য হালকা কিছু খাবার আনতে চায়। খাবার গরম করে নিয়ে আসতে আসতে খানিকটা সময় লাগে। এসে দেখে সাথী ঘুমিয়ে গিয়েছে। দিহান এগিয়ে যায়, খাবারটা বেডসাইড টেবিলে রাখে, বিছানার পাশে টুলে বসে এক নাগারে তাকিয়ে থাকে সাথীর দিকে। সাথীর ঘুমন্ত মুখটা বেশ সুন্দর লাগছিল ওর কাছে দেখতে। হাজার হোক, সাথীকে তো ভালোবাসার মানুষটার সৌন্দর্যের প্রতি যে মুগ্ধ হবে এটা স্বাভাবিক। দিহান যেন নিজের জ্ঞানে ছিল না। সাথীর ঘুমন্ত মুখশ্রী দেখে ওর কপাল একটুখানি আদর দিতে খুব করে ইচ্ছা করছিল। ও যে বিবেক কাজ করা বন্ধ হয়ে গেছিল সেটা বলা যায়। ঠিক এমন সময় সুহানার চিৎকার ভেসে আসে। ওর চিৎকারে হুঁশ ফিরে আসে দিহানের। দিহান দ্রুত উঠে বসে। ও যে কি করতে নিয়েছিল তা বুঝতে পেরে নিজেকে যেন শেষ করে দিতে ইচ্ছা করছিল, মরে যেতে ইচ্ছা করছিল দিহানের। দিহান সুহানার কাছে যায়, ওকে বোঝানোর চেষ্টা করে। সুহানা বোঝে না, উল্টো বলে সুহানা সবাইকে সবটা বলে দিবে। দিহান ভয় পেয়ে যায়। সুহানাকে বলে কি এমন দিলে সুহানা চুপ থাকবে। সুহানা জানায় ওর ভালোবাসা গ্রহণ করে নিতে আর ওকে বিয়ে করতে, তাহলে ও কাউকে বলবে না। তবে দিহান এতে রাজি হয় না। রেগে গিয়ে বলে যা করার করতে ও কাউকে ভয় পায় না। সুহানা সত্যি সত্যি সবাইকে চিল্লাপাল্লা করে সব বলে দেয়। এতে সাথীর ঘুম ভেঙে যায়। ও দুজনকে থামাতে চেষ্টা করে। আবার ঠিক ওই মুহূর্তে নিহানও বাড়িতে আসে। দেখে সুহানা আর দিহানের মাঝে বেশ তর্কাতর্কি হচ্ছে। নিহান দুজনকে থামাতে চায় কিন্তু পারে না। দিহান পারলে সুহানাকে মেরে ফেলবে এমন অবস্থা। অনেক কষ্টে দিহানকে আটকে রাখে নিহান। পরে সুহানাকে জিজ্ঞাসা করে কি হয়েছে। সুহানা বলে সাথীকে দিহান ভালোবাসে আর সাথী ঘুমাচ্ছিল। সাথীর ঘুমানোর সুযোগ নিতে চেয়েছিল দিহান। সুহানা এটাও বলতে চেয়েছিল যে সাথী আর দিহানের মাঝে অবৈধ সম্পর্ক চলছে, কিন্তু কি মনে করে যেন বলে না, হিতে বিপরীত হয়ে যাবে।
আগে এই দিহানকে একটা শিক্ষা দিক। এদিকে সুহানার কথা প্রথমে কেউ বিশ্বাস করতে চায়নি বলে সুহানাকে বলে দিহানকে জিজ্ঞাসা করতে সুহানা যা বলেছে সত্যি কিনা। ওদের মা এসব শুনে বেশ কষ্ট পান, তবে তার ছেলে যেমন করবে না এটা তিনি বিশ্বাস করে দিহানের হাত তার মাথায় রাখে, কসম দিয়ে সব সত্যি কথা বলতে বলে। মায়ের মাথায় হাত দিয়ে মিথ্যে বলতে পারেনি সেদিন দিহান, সব সত্যি বলে। লজ্জায় তখন মরে যেতে ইচ্ছা করছিল দিহানের, তবে সবাইকে বোঝাতে চেয়েছিল ওর খারাপ কোনো উদ্দেশ্য ছিল না, শুধু মনের কাছে হেরে গিয়ে একটুখানি কপালে ভালোবাসার পরশ দিতে চেয়েছিল। তবে ওটা যে ওর জন্য হারাম, সেটা যে মাথা থেকে বেরিয়ে গিয়েছিল ওটা কাউকে বোঝাতে পারেনি। ওদের বাবা মা অনেক মারে দিহানকে, নিহান অবশ্য মারতে পারেনি আদরের ছোট ভাই, যার সাথে মায়ের পেট থেকে শুরু করে এই পর্যন্ত একসাথে বড় হয়েছে, তাকে মারতে পারেনি নিহান। কেন যেন শুধু কিছু তিক্ত কথা শুনিয়ে দেয় দিহানকে, সাথীও অনেক কথা শোনায়। ও দিহানকে বলে ও দিহানকে বিশ্বাস করেছিল, বন্ধু হতে চেয়েছিল, আর তারই সুযোগ নিতে চেয়েছিল দিহান। সবারই তিক্ত কথার অপমান সহ্য করতে পারে না দিহান। সেদিনই সেই মুহূর্তে আত্মহত্যার সিদ্ধান্ত নেয়, হাইওয়েতে গিয়ে দাঁড়িয়ে পড়ে। একদম সঠিক মুহূর্তে ওর বন্ধু নাজিম এসে দিহানকে এটা করার থেকে আটকায়। দিহানকে অনেক বুঝিয়ে শুনিয়ে নাজিমের সাথে নিয়ে যায়। এরপর থেকে নাজিমের সাথেই থেকেছিল দিহান। নাজিমের সাহায্য নিয়ে লেখাপড়া শেষ করে। এর মধ্যে সাখাওয়াত বাড়ির সাথে কোনো যোগাযোগ রাখেনি দিহান। তারা চেষ্টা করেছিল দিহানকে খোঁজার, কিন্তু দিহান ধরা দেয়নি। এদিকে পড়ালেখার পাশাপাশি একটা ব্যবসাও দিয়েছিল দিহান নাজিমের সাহায্য নিয়ে। ব্যবসাতে বেশ সফলতা আসে। তারপর প্রাণের বন্ধুকে নিয়ে পাড়ি জমায় সিঙ্গাপুর। সেখানে গিয়েও নিজেদের আরেকটা ব্রাঞ্চ খুলে ওরা। তবে সেখানে কাজ করাটা যেন অনেক কষ্টসাধ্য হয়ে পড়েছিল। এক মাফিয়া বেশ সমস্যা তৈরি করেছিল ওদের ব্যবসায়। দিহান অনেক আইনি পদক্ষেপ নিয়েছিল, বাট কিছুই হয়নি। বলে না, কাটাকে কাটা দিয়ে তুলতে হয়, তাই সে একই কাজ করে বসে দিহান। ব্যবসার পাশাপাশি মাফিয়াদের রাজ্যেও পদার্পণ করে বসে দিহান। তবে এত সহজ না, বহু মারপিট খুন খারাপি করেছেও, এমনকি নিজেও কতবার যে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে তাও বলে শেষ করা যাবে না। তবে মৃত্যু ভয় দিহান পেত না। ও তো সেদিনই মরে গিয়েছিল, যেদিন সাখাওয়াত বাড়ি ছেড়ে চলে গিয়েছিল। আস্তে আস্তে কেটে যায় অনেকগুলো বছর, কিন্তু একদিন হঠাৎ করে দিহান খবর পেল যে সাথী বেগম নাকি গাড়ি দুর্ঘটনায় মারা গিয়েছেন, একেবারে স্পট ডেথ যাকে বলে। চেহারার অবস্থা এমন হয়েছিল যে এটা যে সাথী বেগম তাকেও বলতেও পারবে না। এটা শুনে নিজেকে সামলাতে পারেনি দিহান। মনে একরাশ অভিমান থাকলেও সাথী বেগমের মৃত্যুর কথা শুনে ছুটে চলে এসেছিলেন বাংলাদেশে। হাজার হোক একটা সময় সাথী বেগমকে ভালোবাসতেন তিনি, অবশ্য এখনও বাসেন, তবে মনের এক কোণায় তালাবদ্ধ করে রেখেছেন তিনি। সেখানে অনেক ধুলো ময়লা জমে গিয়েছে। বাংলাদেশে পৌঁছে পরিবারের কাছে যাননি দিহান সাহেব। সাথী বেগমকে কবর দেওয়ার অনেক পর এসেছিলেন দিহান সাহেব, তবে এসে শুধু নিজেদের পারিবারিক কবরস্থানে গিয়েছিলেন। সেদিন অনেক কেঁদেছিলেন দিহান সাহেব। সাথী বেগমের কবরের সামনে বসে হাউমাউ করে কাঁদতে কাঁদতে বারবার সাথী বেগমের কাছে ক্ষমা চেয়েছিলেন তিনি। এদিকে কবরস্থানের দারোয়ান চাচা সাখাওয়াত বাড়িতে খবর পৌঁছে দেন যে দিহান সাহেবকে দেখেছেন তিনি। তিনি দিহান সাহেবকে কবরস্থানে আটকে রাখবেন তারা না এসে পৌঁছানো পর্যন্ত। নিহান সাহেব কথাটা জানতে যত দ্রুত সম্ভব রওনা দেন ভাইকে ফিরিয়ে আনার উদ্দেশ্যে। তবে ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। দিহান সাহেবকে আটকে রাখতে পারেননি দারোয়ান। দিহান সাহেব কৌশলে বেরিয়ে আসেন সেখান থেকে এবং অতি দ্রুত দেশ ত্যাগ করেন। এইভাবেই কেটে যায় অনেকগুলো বছর। আস্তে আস্তে দিন যেতে থাকে। দিহান সাহেবের আর কোনো খবর পাননি সাখাওয়াত পরিবার। অবশ্য দিহান নিজেই চাননি তার গন্তব্য কেউ জানুক, আর তিনিও তার পরিবারের খবর রাখেননি। তবে মাঝে মাঝে ওনার খুব মন চাইতো নিজের পরিবারকে এক পলক দেখার, কিন্তু নিজের অভিমানের তীব্রতা এতই ছিল যে তিনি চেয়েও পারেননি পরিবারকে দেখতে যেতে। আস্তে আস্তে দিহান সাহেবের বয়স বাড়তে থাকে। ওর বন্ধু নাজিম বহুবার চেষ্টা করেছে দিহান যেন নতুনভাবে সব শুরু করে। বারবার বলেছে একটা বিয়ে করতে, কিন্তু দিহান কিছুতেই রাজি হয়নি। আর অ্যালকোহলের প্রতি এতটাই আসক্ত হয়ে পড়েছিল যে ওর খাবারের পরিবর্তে সারাদিন অ্যালকোহল দিলে সেটা ঠিক মনের আনন্দে খেয়ে নিত। এভাবে আস্তে আস্তে অনেক অসুস্থ হয়ে পড়ে। নাজিম জোর করে একদিন ডক্টরের কাছে নিয়ে যান। গিয়ে জানতে পারেন দিহান সাহেবের হার্টে ব্লক ধরা পড়েছে, তাও সেটা এখন 2য় ডিগ্রি পর্যায়ে আছে। নাজিম বহু কষ্টে ওকে ডক্টরের কাছে নিয়ে চেক আপ করিয়ে আনে, নিয়মিত ওষুধ খাওয়ায় জোর করে, নাহলে দিহানের অবস্থা আরও শোচনীয় হতো। তবে আর যাই হোক, দিহানকে ধূমপান আর অ্যালকোহল খাওয়া থেকে সরিয়ে আনতে পারেনি। ঠিক এই কারণে দিহান সাহেবের অবস্থা দিন দিন আরও খারাপ হতে থাকে। কাজের প্রতি মনোযোগী হতে পারে না। ধরতে গেলে দিহান সাহেবের সম্পূর্ণ বিজনেস এখন নাজিমই দেখাশোনা করেন। এইভাবে আবারও একদিন খবর পান তিনি সাথী বেগমের মতো কাকে যেন সিঙ্গাপুরে কোনো এক হসপিটালে দেখেছেন। এই খবর পেয়ে দিহান সাহেব ঠিকানা অনুযায়ী ছুটে যান। ঠিকানাটা দিহান সাহেবের ঠিকানা থেকে অনেকটা দূরে, তাই পৌঁছাতে পৌঁছাতে অনেকটা দেরি হয়ে যায়। গিয়ে খবর নিয়ে জানতে পারেন সাথী বেগম এখান থেকে চলে গিয়েছেন। দিহান সাহেব নিজের লোক লাগিয়ে অবশেষে জানতে পারেন সাথী বেগম নাকি সিঙ্গাপুর থেকে চলে গিয়েছেন। এয়ারপোর্টেও তাকে দেখা গিয়েছে। দিহান জানতে পারে সাথী বেগম বাংলাদেশে ফিরে গিয়েছে।
দিহান তারপর তার লোকদের বাংলাদেশে পাঠান খোঁজ করার জন্যে। এই খবর সুহানা সাখওয়াত তার লোকের মাধ্যমে জানতে পারেন। তারপর তিনি বাংলাদেশ থেকে সাথী বেগমকে সরিয়ে ফেলেন। আবার সুহানা সাখওয়াতকে এসবে সাহায্য করেছেন বেশ স্বনামধন্য মানুষরাও। আসলে বলে না, টাকা থাকলে সব করা যায়। দিহান সাহেবের লোক জানান তাকে যে নিহান সাহেব আর সুহানার বিয়ে হয়েছে অনেক বছর হয়েছে, এটা জানতে পারে অনেকটাই খটকা লাগে দিহানের। পরে দিহান আস্তে আস্তে সব খবর জানতে পারে। বেশি দিন হয়নি, গত বছর দুয়েক হয়েছে সব সত্যি জানতে পেরেছেন দিহান সাহেব। প্রথমে জানতে পেরে সুহানাকে থ্রেট দিয়েছিল পরিবারের সবাইকে সবটা বলে দিবে, কিন্তু সুহানা দিহানকে থ্রেট যায় যে যদি দিহান কাউকে কিছু জানায় তাহলে সাথী বেগমকে সুহানা মেরে ফেলবে। ঠিক এই কারণেই দিহান সাহেব চুপ করে আছেন। আর তার থেকে বড় কথা হলো দিহান সাহেবের শরীরটাও ভালো না। বছরের অর্ধেক সময় তার হসপিটালে কাটাতে হয়। তার শরীরের অবস্থা দিনকে দিন অবনতির দিকেই ধাবিত হচ্ছে। নাজিম বারবার দিহানকে বলছে যে হার্টের অপারেশনটা করে নিতে, কিন্তু সে নাজিমের কথায় কোনো প্রকার পাত্তাই দেয় না। এই অবহেলার কারণে তিনি একবার হার্ট অ্যাটাক করেছেন। নাজিম তার বন্ধুর জন্য অনেক চিন্তা করে। দিহানের কারণে সে বিয়ে করে বউ নিয়ে একেবারে এখানে সেটেল হয়ে গিয়েছে, যাতে বন্ধুর সেবা যত্ন করতে পারে। দিহান নিজের জীবন নিজ হাতে আস্তে আস্তে ধ্বংস করে দিচ্ছে, তা নাজিম সাহেব কোনো মতেই সহ্য করতে পারছেন না। এদিকে সাথীর খবর না পেয়ে দিহান যেন আরও অসুস্থ হয়ে পড়ছেন। সুহানা যেন সাথী বেগমকে নাটায়ের মতো ঘোরাচ্ছেন, তাকে এক জায়গায় স্থিরভাবে রাখছেন না। সুহানা সাখাওয়াত বারবার স্থান পরিবর্তন করার কারণে নতুন নতুন জায়গার ঠিকানা বাহির করতেও বেশ ভোগান্তি পোহাতে হয় দিহান সাহেবের লোকদের। তাও এত সহজে পারে না। সুহানা সাখাওয়াতও টাকা দিয়ে নিজের লোক লাগিয়েছেন, যারা দিহান সাহেবের লোকদের উপর নজর রাখেন। তারা যেন কোনোভাবেই সাথী বেগমকে যেখানে রাখা হোক সেখানে ঠিকানা না পায়। একে একে সবটা মনে করে দীর্ঘশ্বাস ফেলে নাজিম। মায়াভরা চোখে তাকায় জ্ঞানহীনভাবে পড়ে থাকা দিহানের দিকে। লম্বা একটা শ্বাস নিয়ে দিহানকে উঠায়। তারও তো এখন বয়স হয়েছে। এসব চিন্তা করতে করতে নাজিম সাহেবও অসুস্থ হয়ে পড়ছেন। নাজিম সাহেব ক্লাবের কিছু লোকদের সাহায্যে দিহান সাহেবকে গাড়িতে বসিয়ে দেন। তারপর চলে যান ক্লাব থেকে। বিষণ্ণ ভগ্ন হৃদয় নিয়ে বসে আছে নূর। পাশেই আহাদ নূরের পাশেই বসে আছে। নূরকে এভাবে চুপচাপ দেখে আহাদেরও ভালো লাগছে না। মেয়েটা সারাদিন নিজের ঘরে দরজা আটকে বসে থাকে, কান্না করে অনেক। তাই আহাদ ভেবেছিল নূরকে নিয়ে একটু ঘোরাঘুরি করে আসলে ওর মনটা বোধহয় ভালো হয়ে যাবে। নূরকে প্রথমবার বলায় নূর কোনোভাবে রাজি হচ্ছিল না। আহাদ অনেক জোরাজুরি করেও যখন নূরকে মানাতে পারছিল না, তখন সাখাওয়াত বাড়িতে গিয়ে জোর করে নূরকে বাহিরে নিয়ে আসে। কিন্তু এখানে এনেও যেন কোনো প্রকার লাভ হলো না আহাদের। নূর সেই চুপচাপ হয়েই আছে। আহাদ দীর্ঘশ্বাস ফেলে নিজেই বলে উঠল, এভাবে আর কতদিন চলবে নূর? তুমি নিজেকে একবারও আয়নায় দেখেছ? আরাবি ভাবির মৃত্যুর পর থেকে তোমার শরীরের কি অবস্থা হয়েছে? নূর তার প্রাণহীন চোখ জোড়া তুলে তাকায় আহাদের দিকে। সেই চোখের দিকে তাকিয়ে আহাদের বুকটা ধক করে ওঠে। হৃৎপিণ্ডটা যেন কেউ খাবলে ধরছে একদম। আহাদ যেন শ্বাস নিতে পারছে না। ভালোবাসার মানুষটার এহেন অবস্থা দেখে আহাদের কেমন যেন সবকিছু অসহ্য লাগছে। আহাদ আর সহ্য করে নিতে পারছে না নূরের এই করুণ অবস্থা। আহাদ নূরের বাহু ধরে একটানে নূরকে নিজের বাহু ডোরে নিয়ে আসে। নূর কিছুই বলে না, চুপচাপ আহাদের বুকের মাঝে লেপ্টে থাকে। আসলে সেদিনের পর থেকে নূর কেমন অনুভূতি শূন্য হয়ে পড়েছে। প্রিয় ভাবির আকস্মিক মৃত্যু, বড় ভাইয়ের এইভাবে লাপাত্তা হয়ে যাওয়া, এইসবও একদম মেনে নিতে পারেনি। এদিকে আহাদ নূরের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে ধরা কণ্ঠে বলল, তুমি এরকম করে থেকো না প্লিজ নূর। বিশ্বাস করো আমার খুব কষ্ট হয় তোমাকে এই অবস্থায় দেখলে। প্লিজ তুমি একটু স্বাভাবিক হও। তুমি এমন থাকলে নিহান আঙ্কেলকে কে সামলাবে বলো? ও বেচারার অবস্থা একবার চিন্তা করো। পরপর নিজের কতগুলো প্রিয় মানুষকে হারিয়েছেন তিনি। তাকে এখন তুমি ছাড়া কেউ সামলাতে পারবে না। তুমি নর্মাল লাইফে ফিরে আসো নূর। আই প্রমিস সব ঠিক হয়ে যাবে, সব আবার আগের মতো হয়ে যাবে। তুমি তো স্ট্রং গার্ল, তাই না? আমার কথা মেনে নাও। তারপর খুব ধীরস্বরে বলে ওঠে, আর মাত্র কয়েকটা দিন একটু সামলে নাও নূর, এরপর সব আগের মতো হয়ে যাবে। আমি বাসায় যাবো আহাদ, এখানে ভালো লাগছে না, আমার খুব ঘুম পাচ্ছে, কিন্তু আমি চাইলেও ঘুমাতে পারি না। আপনি কি আমায় ঘুম পাড়িয়ে দিবেন? অথচ আহাদ নূরের চুলের ভাঁজে আদুরে ভাবে হাত বুলিয়ে দিতে দিতে বলে, তুমি যা বলবে আমি সব করব নূর। বিনিময়ে তোমার কাছে আমার আগের হাসি খুশি নূরটাকে ফেরত চাইছি। আপনি পারবেন আবার সব আগের মতো করে দিতে? পারবেন ভাবিকে ফিরিয়ে আনতে? পারবেন আমার ভাইকে খুঁজে আনতে? বলুন, উত্তর দিন। নূরের এই প্রশ্নের কি জবাব দিবে জানে না আহাদ। নূর আশা নিয়ে তাকিয়ে আছে আহাদের দিকে, কিন্তু আহাদ চেয়েও পারছে না নূরকে কিছু বলতে। আহাদ কোনো কথা বলল না। নূরের হাত ধরে সাবধানে ওকে গাড়িতে বসিয়ে দিল। নিজেও ড্রাইভিং সিটে বসার আগে একটা মেসেজ করলো, জলদি ফিরে আসুন ভাইয়া, এখানেও কেউ ভালো নাই।
আপনি ছাড়া একা আমি আর ফাহিম ভাই এসব সামলাতে পারছি না। উই নিড ইউ ব্যাডলি ভাইয়া। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।